সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপান্তর, আমাদের আজকের অনুষ্ঠান রূপান্তরের প্রথম পর্ব। তার আগে আমাদের জানতে হবে অনুষ্ঠানের নাম রূপান্তর কেন। আপনারা জানেন প্রতিটি জিনিসেরই রয়েছে রূপান্তরিত একটি রূপ। যেমন একটি ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হয়ে যায়, রূপান্তর ঘটে। সাধারণ একজন মানুষ বিখ্যাত তারকায় পরিণত হন, এটাও এক ধরনের রূপান্তর। কত ধরনের রূপান্তর আছে। আমাদের রূপান্তর অনুষ্ঠানকে সাজানো হয়েছে বিভিন্ন বিষয় দিয়ে। এক একটি পর্বে আমরা এক একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। তার মধ্যে থাকবে মেকওভার, এক্সক্লুসিভ, টক শো, নানা রকম। আপনারা নানা রকম সমস্যা নিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান রূপান্তর। বস্তিওয়ালা জাগো, আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার। আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার। আমি এক পাহারাদার। কে বাবা রাইতের বেলা ঘুর ঘুর করতেছ? চুরির মতলব বুঝি? হ্যাঁ, যা খাইটা খা। আর খাবি কত? আশ খাইলি, পাশ খাইলি গোলার ধান। দুইখান মানুষ বছর বছর হইলি রে 10 খান। আশ খাইলি, পাশ খাইলি গোলার ধান। দুইখান মানুষ বছর বছর হইলি রে 10 খান। ঘরের মধ্যে ঠাই নাই, পথে ঘাটে জায়গা নাই। কয়দিন পরে দুনিয়াটা হইব রে ছারখার। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার। আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার। আমি এক পাহারাদার। মানুষ দেখে পথ চলতে পারস না? রাত কানা নাকি? ওরে বাবা কত মোটা রে! কোন দোকানের চাল খাও বাবা? খুন করলি, ডাকাতি করলি কত চুরি। পরের ধন লুইটা পুইটা বাড়াইলি তোর ভুঁড়ি। খুন করলি, ডাকাতি করলি কত চুরি। পরের ধন লুইটা পুইটা বাড়াইলি তোর ভুঁড়ি। শোন রে শোন ওই ধুমসা পাঠা, এইবার যাইব গর্দান কাটা। অন্যায় কইরা বাজব না রে কোনো মজুদা। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার। আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার। আমি এক
পাহারাদার সাধ্য আছে কার বাবার আমি এক পাহারাদার আমি এক পাহারাদার সাধ্য আছে কার বাবার আমি এক পাহারাদার বস্তিওয়ালা জাগো বস্তিওয়ালা জাগো বস্তিওয়ালা জাগো বস্তিওয়ালা জাগো আমাদের আজকে রূপান্তর আমরা যাদের দিয়ে উদ্বোধন করব তারা আপনাদের খুব পরিচিত এবং খুবই প্রিয়। কেমন লাগছে ফেরদৌস ভাই আমাদের আজকে প্রথম অনুষ্ঠান? হ্যাঁ, রূপান্তরের প্রথম পর্বে এসে আমার খুব ভালো লাগছে যে প্রথম পর্বটা আমি আসতে পারি। প্রথম পর্বে কিন্তু কফি রয়েছে, সো কফিটা আমরা শুরু করতে পারি। তারপর কেকও রয়েছে। হাবিব না, আমাদের আজকের অনুষ্ঠানটার বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে প্রতিটি জিনিসেরই কিন্তু রূপান্তরিত একটা রূপ রয়েছে। কারণ ফেরদৌস ভাই আপনি কিন্তু খুব ছোট্টবেলায় ফেরদৌস ভাই ছিলেন না, আস্তে আস্তে ফেরদৌস ভাই হয়েছেন। তারপরের জেনারেশনে আমরা হাবিবকে পেয়েছি। আপনার ভিতরের একটা সত্তা আছে, হাবিবের ভিতরে একটা সত্তা আছে, আমরা খুঁজে বের করবো, দর্শকদেরকে প্রেজেন্ট করব। তো চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নে। আমি প্রথম প্রশ্ন করব আপনাকে, সেটা হচ্ছে যে সুদর্শন গায়ক এবং বডি ল্যাঙ্গুয়েজ এই দুটোই আপনার আছে। মিডিয়াতে কাজ করতে গেলে এই দুটোর কতখানি প্রয়োজন বলে আপনি মনে করেন? স্বাভাবিক প্রাথমিক যে দৃষ্টিতে আসে সেটি শুধু মিডিয়া না, যারাই ছবিতে আসবে, কাগজে যে কোনোভাবে হোক, এমনকি সেটা আমাদের রাজনৈতিক খেলোয়াড়, সাংবাদিক, যারা মিডিয়াতে চেহারাতে আসবে, আমি মনে করি বডি ল্যাঙ্গুয়েজ এবং চেহারার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। তবে যেখানে অসম্ভব এবং অসাধারণ প্রতিভা থাকে সেখানে হয়তো কিছুর প্রয়োজন হয় না। আর সেখানে যদি বডি ল্যাঙ্গুয়েজ এবং চেহারার ব্যাপারটি চলে আসে সেটি হয় সোনায় সোহাগা। হাবিবের কাছে আমার প্রশ্ন, যে একটা মজার প্রশ্ন, আজকালকার মেয়েরা একটু রাফ অ্যান্ড টাফ লুকটা পছন্দ করে ছেলেদের, আই মিন স্যাভেজ লুক। তো তোমার তো অনেক মেয়ে ভক্ত আছে। আছে নাকি? আছে না, তোমার মেয়ে ভক্ত? আমি নিশ্চয়ই তো তোমার ভক্ত। ও আচ্ছা আচ্ছা। তো তোমার মেয়ে ভক্তরা কি বলে? আসলে মানে সত্যি কথা কি, ভক্তদের সাথে খুব একটা বেশি কথা আমার হয় না, যেটা সত্যি কথা। ব্যস্ত থাকে খুব। দ্যাটস বিকজ আমি যখন মানে কম্পোজিশনে থাকি, আমি কিন্তু মানে ইদানিং আই হ্যাভ স্টার্টেড টু সিং, বাট আমি কিন্তু মানে মনের প্রাণে কিন্তু আই এম স্টিল আ মিউজিক কম্পোজার। And you are very good composer, I know that. থ্যাংক ইউ ভেরি মাচ। বাট এই জন্যই আর কি আমি যখন কম্পোজিশনে থাকি সব সময় আর কি, দিনের মধ্যে ধরেন জাস্ট খাওয়া ঘুমটা বাদে মেজরিটি অফ দ্য টাইম যতটুকু পারি, ওই সময় আমার ধরেন এখন ভক্তদের সাথে কথা বলার ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ ইজ বাই টেলিফোন। তো সেই ফোনটাই আমার সবসময় হয় বন্ধ থাকে, না হলে সাইলেন্ট করা থাকে, বা আমার কাছে থাকে না। তো সেই কারণেই আসলে কিন্তু খুব একটা বেশি কথা হয় না, বা তাও কথা হয় মাঝে মাঝে। আমি বলবো যে মেয়ে ছেলে দুই মানে ছেলে মেয়ে দুই টাইপের ভক্তই আছে আমার আর কি। তাই না? আচ্ছা, তো ফেরদৌস ভাই আপনার জীবনে এই সঙ্গীত জীবন তো অনেক দীর্ঘ। তো এই দীর্ঘ জীবনে স্ক্যান্ডালের জন্ম তো কম হয়নি। তো স্ক্যান্ডালের মুখোমুখি হতে কেমন লেগেছে, বা দু একটা ঘটনা যদি আমাদেরকে বলেন। স্ক্যান্ডালের ব্যাপারটি আমি বলবো অনেকটা এ ধরনের, যেমন শান্ত নদী আপনারা দেখেন, খুব ভালো লাগে, কিন্তু নদী যদি ঢেউ না থাকে আপনি নদী বলবেন না। জনপ্রিয়তার যে জীবনে যদি স্ক্যান্ডাল না থাকে তাহলে তো এই জনপ্রিয়তার কোনো গভীরতাই রইল না, মজা নাই, কোনো মজা নাই। আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখেছি যে আপনার ছেলে হাবিব ও খুব খুব তাড়াতাড়ি কিন্তু একটা মানে মিউজিক ট্রেন্ডে একটা পরিবর্তন আনতে পেরেছে। এটা খুবই সত্যি এবং তার অনেক জনপ্রিয়তা রয়েছে। তো একজন ফেরদৌস ওয়াহিদ যে একজন হাবিবকে আমাদের প্রেজেন্ট করেছে, তা আমরা কি হাবিবের কাছে আশা করতে পারি একজন হাবিব জুনিয়র আমরা পাবো? প্রশ্নটা কার কাছে?
তোমার কাছে, বাবার কাছে? আচ্ছা আচ্ছা আমার মনে হয় ইউ বেটার আনসার ইট। প্রথমত আমি এটাই বলবো যে এই ধরেন এখন আজকে আমি যতটুকুই মিউজিক করছি বা যেটাই ধরেন whatever I'm doing, যত ছোটই হোক না কেন, আমার মনে হয় আমার আব্বা সেটা আসলে জানতো না আগে, আনটিল ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। সো বেসিক্যালি আমিও আসলে এটা আমার পক্ষে বলাটা সম্ভব না, ইফ গড উইলস। তুমি চাও তো? অবশ্যই চাই, কেন চাবো না? তাহলে আমরা এটা পাবো, আমরা আশা করতে পারি। আমিও অনেক আশা করি, কিন্তু এখন এটা আসলেই পুরোটা আল্লাহর উপর। যদি উনি চায় তাহলে একটা কেন, হয়তো 3-4টাও হতে পারে, একসাথে 3-4 জন ধরেন পুরো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে। সো আই উড ওয়ান্ট দ্য মোর দ্য বেটার আর কি। আচ্ছা, ফেরদৌস ভাইয়ের কাছে একটা মজার কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনারা দুজনেই খুব ভালো অবস্থানে আছেন। ধরুন পুরস্কার প্রাপ্তি নমিনেশন, সেখানে বাবার নামও এলো, ছেলের নামও এলো, পেয়ে গেলেন মাত্র একজন, জেলাস হবেন নাকি এটা ভেবে খুশি হবেন না এটা ওরই প্রাপ্য? না, প্রাথমিকভাবে যে প্রফেশনাল একটা জেলাসি থাকে, এখানে বাপ ছেলের আর প্রশ্ন আসবে না, ওইটুকু জেলাসি আমার করবে একটু। তবে যদি ও ভালো গায় আমার চাইতে এবং পুরস্কারটা সেভাবে পেয়ে যায়, জনপ্রিয়তার কারণে না, আর গুণের কারণে, আমার কোনো আপত্তি নেই, ওটা পেল। কিন্তু হাবিব আজকে জনপ্রিয়, তাই হাবিবকে দিতে হবে, অথচ আমি ভালো গেলাম আমাকে দিল না, আমি কিন্তু এটা মেনে নেব না, কিছু করার নেই। আচ্ছা, আর তুমি? সেম, এক্ষেত্রে সেম, একই উত্তর? হ্যাঁ, আই মিন বিকজ আই বিলিভ যে আমরা এটা চিন্তা করি সবসময় যে একটা মানে ভালো জিনিস কোনটা সেটা বোঝার ক্ষমতা আই হোপ আমাদের আছে। তো সেই চিন্তাধারা যদি আমরা চলি তাহলে আমার মনে হয় ইটস ভেরি ন্যাচারাল যে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এখানে বেশিরভাগ পুরস্কারটা দেয়া হচ্ছে যারা জনপ্রিয়, কিন্তু জনপ্রিয় তো মানে এই না না, এটা যে কিন্তু সে ঠিক, কোয়ালিটিফুল। এটা আপনি এটা খুব কারেক্ট কথা বলেছেন। না না, অবশ্যই অবশ্যই এখানে ইফ ইটস অ্যান অ্যাওয়ার্ড তাহলে সেটা আমার মনে হয় যে কোয়ালিটিকে দেওয়া উচিত রাদার দেন পপুলারিটি। বাবা তো গায়ক, অভিনেতা, এখন নায়কও। গায়ক, নায়ক, আর তোমার বাবা, তিনটা ব্যক্তিত্ব একজন মানুষের মধ্যে, কোন ব্যক্তিত্বটা বেশি ভালো লাগে তোমার কাছে? নায়কটা তো জাস্ট রিসেন্ট, এটা আসলে ওইভাবে মানে আমি এখনো ধরছি না, এটা আরেকটু যাক সময়। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, ফেরদৌস ভাই যে নায়ক হিসেবে আত্মপ্রকাশ, এটা মিডিয়াতে একটা বিশাল ব্যাপার। তা তো অবশ্যই, বাট আমি মনে করি যে এটা তো জাস্ট মাত্র বিগিনিং, তো এটার আমাকে একটা অ্যাসেসমেন্ট করতে হলে আরেকটু টাইম দিতে হবে আমাকে। আর গায়ক? গায়ক তো দ্যাটস আ ডিফারেন্ট থিং, এটা তো অনেক আগে থেকেই উনি তো গায়ক। আর বাবা? দ্যাটস হিজ ফার্স্ট ক্যারিয়ার। আর বাবা তো মানে আপনার কথা হচ্ছে তিনটার মধ্যে কোন ব্যক্তিটা তোমার মানে তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? এটা তিনটা আসলে তিন রকম, নায়কটা বাদ দিয়ে আমি বাবা আর গায়কের কথা বলছি। দুইটা আসলে দুই রকম, এটা কম্পেয়ার। বাবা কিন্তু খুব প্রাউড করে তোমাকে নিয়ে, কারণ ফেরদৌস ভাই যতবার আমার কথা হয়েছে মানে আমি এমন বাবা আমি দেখিনি যে না হাবিব ছাড়া কোনো কথা নাই। ঠিক আছে, এটা কিন্তু তুমি খুব লাকি আমার বলতে হবে। খুব প্রাউড করে ফেরদৌস ভাইয়ের, একটা প্রাউড আছে যে না আমার ছেলে, আমার হাবিব আমার ছেলে, এটাও একটা বিশাল ব্যাপার। তো ডেফিনেটলি বাবা হিসেবে আমার মনে হয় তোমার কাছে বাবার ব্যক্তিত্বটা অনেক বেশি প্রিয়। হ্যাঁ, আবার অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ওনাকে আমি ওই দিনই বললাম যে অ্যাবাউট হিজ ভয়েস, যে তার ভয়েসটা অনেক আমার মনে হয় যে একটা ডিফারেন্ট টাইপ অফ ইউনিক ভয়েস, যেটা মানে অনেকের মধ্যে হয়তো এই মানে ভয়েসের যে একটা টোনাল একটা ক্যারেক্টার থাকে, এই জিনিসটা আমার মনে হয় যে হিজ গট আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ ভয়েস। তো ওই দিক থেকে আবার ওইটাও কিন্তু ধরতে হবে। তোমার একটা বদনাম আছে ছোট, সেটা হচ্ছে তুমি খুব চুজি, যে চুজ করে কাজ করো। এটা কি আপনি মনে করেন না বদনামের থেকে এটা আসলে ইটস আ বেটার থিং? বলে যে হাবিবকে অফার করি কিন্তু হাবিব করতে চায় না, হয়তো লাখ লাখ টাকা অফার করছে এই কাজটা করে দাও, কিন্তু সে করতে চায় না। মনে হয় না যে এই জিনিসটাই বেটার? আমার মনে হয় খুব বেটার। এই যে রূপান্তর যদি করতে হয় তো চুজি না হলে রূপান্তর হবে না কোনো কিছু। না, আমার কাছে সবাই কমপ্লেইন দেয়, হ্যাঁ, যে না তখন আপনি এটা যখন বলবেন। বলেছি যে আমি আমার ফার্স্ট অনুষ্ঠানে হাবিব থাকছে, হাবিব তো খুব চুজি, ওকে আসবে না, তখন আপনাকে তো জিনিসটা ওইভাবে বলতে হবে, কিন্তু হাবিব তো এসছে। বিকজ যে এই যে রূপান্তর না হলে কিভাবে হবে? আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে আমরা লক্ষ্য করলে দেখবো যে আমাদের দেশে শিল্পীদের কিন্তু সঠিক মূল্যায়ন হয় না। কারণ আমি কিছুদিন আগে একটা পত্রিকাতে আপনার একটা সাক্ষাৎকার পড়ছিলাম,
তো সেখানে ছিল যে আপনি খুব আক্ষেপ করে লিখেছেন যে আমার ছেলে আমাকে মূল্যায়ন করেছে। আপনি কিন্তু সবসময় অনেস্টলি কথা বলেন, এটা আই মাস্ট সে, এর আগে আমরা ইন্টারভিউ করেছি। তো এই একটা যে এটা কিন্তু সত্যি যে আমরা দেখবো যে অনেক শিল্পী আমাদের মাঝে নেই, তাদের মূল্যায়ন করা হয়নি। শুধুমাত্র একটা মরণোত্তর পদক দিয়ে দিলে কি তোমার মনে হয় যে এটা মূল্যায়ন করা হলো? না, এটা তো এই কথাটাকে আমি মিথ্যে বলেছি। আসলে এই দেশে যদি কিছুটা কন্ট্রিবিউশন আমার থাকে, তাহলে আমি কি আশা করব না এই দেশের সরকার হোক বা বেসরকারিভাবে হোক, যারা সঙ্গীত পরিচালনা আছেন, ইনস্টিটিউশন আছেন বা শিল্পকলা একাডেমি থাকে, তারা কি আমাদেরকে কোনো না কোনোভাবে একটু ব্যস্ত বা একটু সম্মান দিতে পারে না? আমাকে 12 বছর বসে থাকতে হলো কেন? তারপর হাবিব চলে আসলো ওখান থেকে। হ্যাঁ, এই যে গ্যাপটা কেন? আমি তো কারো কাছে ধর্ণা দিব না আমাকে কাজ দাও, এটা তো আমি বলবো না। হাবিব যখন বাইরে গেল, ও যখন ফিল করলো এবং ও আল্লাহর রহমতে যখন নাম করে উঠলো এবং যখন সে টানটা দিল আমাকে, আমার কোয়ালিটিতে সে আমাকে টান দিল, সে কিন্তু আমি এখনো দৃঢ়ভাবে বলতে পারবো, ও যখন গানগুলো করে, ও যদি ফিল করে না এটা ফেরদৌস ওয়াহিদ গাবে, ওর বাবা না, ঠিকই ফেরদৌস ওয়াহিদকে সে খুঁজে বার করবে। আচ্ছা হাবিব, আরেকটা জিনিস বলে মার্কেটে যে তোমার কম্পোজিশনের সাথে ভারতের A.R. রহমানের মিউজিক প্যাটার্ন একটু মিল পাওয়া যায়, এটা কি তুমি ফলো করো নাকি? এটা আসলে ফার্স্ট অফ অল আমি বলবো যে এটা আমার জন্য হয়ে গেছে অনেক বড় একটা কমপ্লিমেন্ট। আমি ডেফিনেটলি তাই। কোনোদিন আমি সেই কথাটাকে কোনো রকম কোনো এক ফোঁটাও নেগেটিভ ভাবে নিই না। আচ্ছা। এবং মানে আমি এটা সবসময় বলি যে A.R. রহমানের খুব বড় মানে একজন ভক্ত আমি। এবং একটা মানুষ, একটা মিউজিশিয়ান যদি কারো খুব বড় ভক্ত হয়ে থাকে, ইটস ভেরি ন্যাচারাল যে কিছু ইন্সপিরেশন হয়তো আসতেই পারে, একটা প্রভাব থেকে যায়। বিকজ এটা আসলে জিনিসটা কি যে কে কোন জিনিসটা সবসময় যেটা বেশি শোনা হয় একটা মিউজিশিয়ানের, তারা কিন্তু আনমনেই অনেক কিছু চলে আসে ইন্সপিরেশন। এখন আমার A.R. রহমানের কাজ সবসময় আমি বেশি শুনি, দ্যাটস বিকজ আই লাইক ইট। আমার শুনলে ভালো লাগে, আমি কিন্তু আর কোনো কারণ চলে আসে। হ্যাঁ, সো অবভিয়াসলি আমি যদি একটা জিনিস খুব বেশি শুনি, সেটার কিছু ফ্লেভার আসাটা স্বাভাবিক। ফেরদৌস ভাই ছেলে কিন্তু আপনার মতোই খুব অনেস্ট কথা বলেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ফেরদৌস ভাইয়ের কাছে আমি একটু ডেঞ্জারম্যান এই ছবিটা সম্পর্কে একটু শুনতে চাবো, যে হঠাৎ করে আপনার এই মানে নায়ক হিসেবে আত্মপ্রকাশ, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ, এটার পিছনে কি? এটা জিনিসটা কিছু না, ছোটবেলা থেকেই আমি মাসুদ রানার গল্পটা পড়তাম এবং তারপর আমার কৈশোর জীবনে জেমস বন্ড খুব দেখতাম। একটা সুপ্ত বাসনা আমার ছিল কখনো যদি করতে পারি। তো 35mm তো এই বাসনা পূরণ করা সম্ভব না। আজকে চ্যানেলে যেমন একটা বিপ্লব ঘটালো, যেটা যে অসুস্থ ছবি থেকে সুস্থ ছবিতে মানুষ দেখে, মানুষ যে এবার হলে ফিরছে, এটা যেমন করলো, তো এটা তো বিশাল একটা জিনিস। আমি এটা অকৃপণ ভাবে আমি একটু বলবো, যদিও এই চ্যানেলে বসে এটা বলা বোধহয় কি হবে আমি জানি না, এডিট করে দেবেন কিনা তাও জানি না, কিন্তু এখানে যিনি কর্ণধার আছেন আমরা সাগর ভাই, যখন ওনার কাছে আমি আসলাম, উনি প্রথমে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে হাসলো যে আমি সিনেমা তৈরি করেছি। এবং আমাকে সবচেয়ে যেটি ভালো লেগেছিল, উনি বলেছিল যে আমি একটু দেখে খালি বললো যে এটা না দেখলেও আমি চালাতাম, এর জন্য যে ফেরদৌস ওয়াহিদ আমার সামনে এসছে। তো এই যে উনি আমাকে একটা সম্মান বোধ দিলেন এবং এই যে একটা ভালোবাসা, এটা আমি কোনো দিন ভুলবো না। আমরা একটা মজার প্রসঙ্গে যাই, এটা খুবই ইন্টারেস্টিং। তুমি তো সম্রাট শাহজাহানের কথা শুনেছো? হ্যাঁ, অবশ্যই। আওরঙ্গজেবের কথা শুনেছো? তা আজকের অনুষ্ঠানে ফেরদৌস ভাই হচ্ছেন সম্রাট শাহজাহান, আমরা ধরে নিই তুমি হচ্ছে আওরঙ্গজেব। এখন দুজনের মধ্যে একটা আমরা তর্ক শুনতে চাই, সেটা হচ্ছে সঙ্গীতে এই প্রজন্ম থেকে আগের প্রজন্ম বা আগের প্রজন্ম থেকে এই প্রজন্মে সাংস্কৃতিক গুণাগুণগুলো কতটুকু পরিবর্তন হয়েছে বা কি ব্যাপার, এই জিনিসটা তোমরা বাবা ছেলে সম্রাট শাহজাহান এবং আওরঙ্গজেব দুজনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ। যেমন আমি তোমাকে যেটা বলবো যে আমাদের সময় আমরা যা করেছি তার ভেতরে যে একটা সৃষ্টিশীল এবং ভালোবাসার একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু এখন আমার কেন জানি মনে হয় যে তোমাদের সৃষ্টিশীল ব্যাপারগুলো সুন্দর, তবে দুটো জিনিস আমি লক্ষ্য করছি, আমি এটা সবাইকে কাউন্ট করে বলছি আর কি, এখানে পার্টিকুলার কাউকে না, আমার কেন জানি মনে হয় তোমরা একটু বেশি কমার্শিয়াল এবং বেশি অস্থিরে ভুগো, এটা কি ঠিক? আসলে কমার্শিয়াল আমি বলবো না, এখানে ঘটনা হচ্ছে যে
তোমার যে কথাটা এখন ওই সময়টা যেটা আমি চিন্তা করি, যদিও আমি ওই সময় ছিলাম না, আমার কাছে যেটা মনে হয় যে ওই সময় আসলে খুব একটা বেশি কিছু তো ছিল না এক্সপেরিমেন্ট করার মতো। তুমি যদি সিম্বলিক আরঙ্গজেব হও, আরঙ্গজেব, এবং আমি যদি সাজান হই, তুমি যদি আমাকে গৃহবন্দী করে রাখো, তার মানে যদি আমাকে অসম্মান করো, কিছু আসে যায় না। তাজমহল কিন্তু তৈরি হয়ে গেছে, সেটাকে ভাঙতে পারবে না। That is the seventh wonder of the world. That's true. তো আমরা যা সৃষ্টি করেছি সেটা তুমি অস্বীকার করতে পারবে না। না, অবশ্যই সেটা যদি আসলে নাই হইতো, তাহলে আমি যদি শাহ আব্দুল করিমকে তো আমি চিনি না, আমি তার সৃষ্টি চিনি, এবং তার সৃষ্টির মাধ্যমে আমি শাহ আব্দুল করিমকে। তাহলে ওটি তাজমহল। অফকোর্স এখানেই তো তফাৎটা আওরঙ্গজেব এবং শাহজাহান। এখানে একটা দ্বন্দ্ব। তা আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমাদের মাঝে পেয়েছি ফেরদৌস ভাইকে, হাবিবকে পেয়েছি, এবং আমরা খুবই আনন্দিত যে রূপান্তরের প্রথম অনুষ্ঠানে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাতে পেরেছি, এবং তাদের দিয়ে আমরা আজকে আমাদের উদ্বোধনী কেকটি কাটবো। আমরা হাবিবকে দিয়েই কাটাই। হ্যাঁ, মামুনিয়া 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 মামুনিয়া। হাবিব খাইবো, বাবাকে দিয়ে দাও মুখে। হ্যাঁ, ফেরদৌস না না, ওই খেয়ে দিবে না, তুমি খাই। আবার কিসের দ্বন্দ্বযুদ্ধ? শাহজাহান গৃহবন্দী করে। কৃষ্ণ